ওদের সাথে কথা বলার সাথে আমাকে ইম্পর্টেন্ট এনাকে আগে হসপিটাল নিতে হবে। সবাই তো তাক লাগিয়ে আছে, কেন আমাদের হেলিকপ্টারে না দিয়ে কেন নিয়ে গেল অ্যাম্বুলেন্সটা? কিন্তু কিন্তু আপনি কারো পারমিশন ছাড়াই করেছেন? হ্যাঁ, আমরা কারো পারমিশন নেই ওখানে। আমি মনেও করি না যে কারো পারমিশন লাগবে। আপনাকে বাঁচাতে হবে তামিম, আমাকে বাঁচাতে হবে। আমার হচ্ছে এটাই একটা ইয়া ছিল যে না, যেহেতু উনি মানে না ফেরার দেশের মতো হয়ে গাজীপুরে রেজিস্ট্রেশনকৃত এই অ্যাম্বুলেন্সটাই তামিম ইকবালের জীবন রক্ষার্থে একটা বিশাল রোল প্লে করে। এখানে আসার পর যে বর্ণনা শুনেছি একদম লোমহর্ষক বর্ণনা, একদম নিজের থেকে, এবং মানুষের যে অসংখ্য দোয়া তামিমের জন্য, তামিমকে ভালো রাখার জন্য, তামিমের অবদানের জন্য, সেগুলো যেন তার এই অন্তিম সময়টায় যখন একদম মনেই করা হচ্ছিল তামিম ইকবাল নেই, সেখানটা একটা অনেক বড় পাথর হয়ে এসছেন। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে একজন সুপার হিরো, যে মানুষটা আসলে তামিম ইকবালের জীবন বাঁচাতে পাগলের মতো কাজ করেছেন। ওই সময়টা ব্রেন কাজ করেন, শুধু তামিমকে বাঁচাতে হবে সেই চেষ্টাটা করেছেন। আমার সাথে রয়েছেন ওই অ্যাম্বুলেন্সের চালক, ভাইয়ের নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানী। গোলাম রব্বানী ভাই, রব্বানী ভাই কি হলো, কিভাবে কি হলো একটু যদি আপনি বলতেন। তামিমের অসংখ্য ফ্যান্স আসলে জানতে চায় যে তামিমকে আসলে রক্ষার জন্য আসলে যারা কাজ করেছিল তাদের অবদান। শুরুতে হচ্ছে হলো আমাদের ওখানে স্ট্যান্ড বাই ডিউটি থাকে। জি, ওই খেলার আসলে আমরা স্ট্যান্ড বাই অ্যাম্বুলেন্স আপনি ওখানেই ছিলেন? হ্যাঁ, ওখানেই ছিলাম। আচ্ছা। আর শুরু থেকে উনি হচ্ছে সকাল থেকে শুনলাম যেটা হচ্ছে উনি একটু ব্যথা অনুভব করছে, চেস্টে একটু ব্যথা ছিল। জি। তো আমরা ওখানকার যে ডক্টর আছে, ডক্টর সহকারে আমি সহকারে পরে গ্যালারিতে গেলাম, যা ওনারা জিজ্ঞেস করছি যে আপনারা আসলে মানে ব্যথাটা কিরকম বা হসপিটাল নেওয়া লাগবে কিনা। উনি বলছে আপাতত একটা ট্যাবলেট খেলে হয়ে যাবে। উনি অত অনুভব করতে পারেনি। পরে আবার একটু পরে মানে হঠাৎ বেশি হয়ে গেছে। আচ্ছা। পরে অ্যাম্বুলেন্স নিয়ে এখানে নিয়ে আসছি। আচ্ছা। নিয়ে আসা আমি কি তখন বসেছিলেন না শুয়েছিলেন? হ্যাঁ, উনি তখন বসে আছে, ওনার পার্সোনাল গাড়িতে আসছে উনি। আমি অ্যাম্বুলেন্স নিয়ে সাথে আসছি, আমার পিছে পিছে, হ্যাঁ পিছে পিছে ওনারা গাড়ি নিয়ে আসছে। উনি পায়ে হেঁটেই আসলো, হেঁটে আসে এখানে প্রাথমিক যে ট্রিটমেন্ট গুলো আমরা করাচ্ছি প্রথম পর্যায়ে যখন হসপিটালে আসছে, হ্যাঁ চেকআপ টেকআপ সব করলাম। করার পরেও মানে এটা হয়তো ডক্টররা বলতে পারবে কিরকম ধরনের প্রবলেম ছিল। তো এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম, ভাই বললো যে হচ্ছে আমাকে এখানে রাখবেন না, আমার বিকেএসপি থেকে ঢাকায় চলে যাবে। হ্যাঁ, উনি যাবে হচ্ছে এবার কি রাতে, বলছে যে আমাকে ওখানে শিফট করে দেবে। তো ওখানে যাওয়ার জন্য সবকিছু পরিস্থিতি হলো, আমাকেও জানা হলো যে অ্যাম্বুলেন্সে যাবে। যাওয়ার সময় কি অ্যাম্বুলেন্সে গেছে নাকি? হ্যাঁ, যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে গেছে। যাওয়ার সময় অ্যাম্বুলেন্স, তখন পার্সোনাল গাড়িতে যায়নি? না, তখন পার্সোনাল গাড়িতে। তারপরে কি হলো? ঢোকার মুহূর্তেই নাকি আমরা হচ্ছে বিকেএসপি তে ঢুকছি, যে আমরা হেলিকপ্টার নামবে যে হচ্ছে 1 নম্বর খেলার যে মাঠটা ওটাতে। আমরা ওয়েট করতেছিলাম। এর ভিতরে হচ্ছে ওই মাঠে না নেমে আরেক মাঠে নামছে। জি, অ্যাথলেটিক ট্র্যাকে। আমরা হচ্ছে গাড়িটা ঘোরাবো, আমি ঘোরাবো যে ওই মাঠে যাব। তামিম আপনার গাড়িতেই? হ্যাঁ, আমার গাড়িতে। আবার এর ভিতরে আমি বসা নাকি শোয়া? শুয়েছিল তখন, শুয়েছিল। আর হচ্ছে আমি জিজ্ঞাসা করছি যে ভাইয়ের অক্সিজেন লাগবে কিনা। আচ্ছা। বা এরকম কোনো ব্যথা অনুভব করতেছিলেন কিনা। আচ্ছা। তো বলছে যে না, লাগবে না, সমস্যা নেই। এর ভিতরে একটুর ভিতরে মানে জাস্ট 30 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম হবে, এর ভিতরে উনি ইন্টিভিশন চলে গেছে, একবারে মানে অ্যারেস্টে চলে গেল। নাই? হ্যাঁ, এরকম অবস্থা না, মানে চোখ মুখ সব ঘোরায় ফেলছে। এটা আপনার গাড়িতে তখন? হ্যাঁ, গাড়িতে। পৃথিবীর কেউ জানে না, আপনি আর ডক্টর ছাড়া? আমি আছি, আর হচ্ছে আমাদের একজন নার্স ছিল, অ্যাম্বুলেন্সের সাথে ছিল নার্স। আমরা ওখানে ভাইকে উঠাই দেওয়ার জন্য যাচ্ছিলাম। আচ্ছা। এরপর আমি আবার কি করলাম, গাড়ি ব্রেক করে ওই মাটি, প্রথমে 1 নম্বর মাটি, পরে সিপিআর দেওয়া শুরু করলাম। বাইরে হ্যাঁ, আমিও ছিলাম, ভাইও ছিল। ওই আমার যে হচ্ছে নার্স সেতু সরকার, ও ছিল। আচ্ছা। আমরা দুইজনে দিচ্ছিলাম সিপিআর দিতে দিতে, পরে দেখলাম যে হেলিকপ্টার আসছে, আমি গাড়ি নিয়ে যাবো। আচ্ছা। গাড়িটা টান দিয়ে ওখানে নিয়ে গেছে, যা দেখেছি আরো অবস্থা খারাপ। মানে তখন কি ধরনের হ্যাঁ, সবকিছু মানে মুখ দিয়ে ফেনা উঠে গেছে। আর তো মানে বোঝা যাচ্ছে যে চোখ টোক ওনার দেখে বোঝা যাচ্ছে যে না, উনি আর এইভাবে সম্ভব না। এখন আমার এই মুহূর্তে যে মাথা খেললো কি যে না, ওনাকে তো আর সময় নেই যে ওনাকে আজ আমি টাইম দিতে পারবো। হেলিকপ্টার তোলা নিয়ে যাওয়া, ওখানে নিয়ে যাওয়া পর্যন্ত তো প্রায় 10-15 মিনিট সময় তো লাগতে পারে মিনিমাম। আমি ভাবলাম যে আমার হাতে তো এই সময়টাও নাই, তার কাছে এই সময়টাও নেই। তাৎক্ষণিক আমি গাড়িটা ওই মুহূর্তে ঘুরালাম। হেলিকপ্টার ওখানে আরো লোকজন ছিল, সবাই আতঙ্ক হয়ে আছে যে কেন গাড়িটা ঘুরে নিয়ে যাচ্ছে। কারোর সাথে কথা বলে গাড়ি ঘুরেছেন? কথাও বলি নাই। আমার কথা আমাকে তাৎক্ষণিক নিতে হবে, বাঁচাতে হবে, হসপিটালে নিতে হবে তাৎক্ষণিক। আমি বলছি যে আমাকে জাস্ট 2 মিনিট সময় দেন, আমি 2 মিনিটের ভিতরে হসপিটালে নিয়ে এসে শিফট করে দিলাম। এখন আমাদের ইমার্জেন্সি টিম ছিল, তাদের সাথেও কথাবার্তা হয়েছে যে আপনারা সবকিছু রেডি করেন। অন দ্য ওয়েতেই আপনি কথা বলছেন? হ্যাঁ, অন দ্য ওয়েতে। এখানেও হসপিটাল রাস্তা কি ফাঁকা ছিল? মানে যখন না, রাস্তা ফাঁকা ছিল না, আমি তো রাস্তায় উঠতেই পারিনি। আমি জঙ্গল মঙ্গল যা যেখানে পাইছি সব দিয়ে মানে টেনে চলে আসছি। আমার কথা তাক বাঁচাইতে হবে
যে একটা লোক যে অসুস্থ অবস্থায় আছে তাকে আমার কতটুকু সময় দিতে হবে। একটা হার্ট অ্যাটাক লোকের তো কোনো সময় নেই, মানে আমার জাস্ট 2 মিনিটও লাগছে কিনা আমি তাও বলতে পারবো না। আমি কিভাবে যে গাড়ি চলেছি এক আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবো না। তামিম ইকবাল কি একদম ছেড়ে দিয়েছিল পুরো শরীর? সবাই একবারে মানে না ফেরার দেশের মতো এরকম অবস্থা। কোনো কোনো চেতনা ছিল না, কোনো কোনো কথাবার্তা, কোনো পালস টালস কিছু ছিল না, কিছু ছিল না। সেতু সরকার কি ভয় পেয়েছিল যে আপু ছিলেন? না, ওনাকে তো আমি বলতে আছি যে তোমরা হচ্ছে মানে পালস করতে থাকো, মানে তাকে এয়ার দিতে থাকো, সিপিআর দিতে থাকো, আমি হচ্ছে নিয়ে আসতেছি। জাস্ট এইটুকুই বলা হয়েছে যে 2টা মিনিট সময় দেন আমার, আমি হসপিটাল পর্যন্ত নিয়ে যাবো যেভাবে হোক। মানে হেলিকপ্টারে না তুলতে দেওয়ার ক্ষেত্রে আপনি একটা বড় ডিসিশন প্লে করছেন ওই সময়। আমার মাথায় এটা খেললো যে ওনাকে হেলিকপ্টার দিলে আমরা ওনাকে আর পাবো না, কারণ ওখানে না অক্সিজেন আছে না। আমি এটা ভাবছি যে ওটা হয়তো পার্সোনাল হেলিকপ্টার হতে পারে, যে ওনার তো অক্সিজেনও লাগতে পারে, সেটা পাবে কোথায়? 5-10 মিনিটটা তো বহু সময়। আর তামিম ইকবালকে কি পরের বার মানে সেকেন্ড টাইম যখন আপনি জঙ্গল দিয়ে গাড়ি চালায় নিয়ে আসলেন? না, রাস্তা সাইড দিয়ে ওই সময়টা কি আপনার অক্সিজেন দেওয়া লাগছে? অক্সিজেন তো ছিল। আচ্ছা, অক্সিজেন ছিল, আর বাট সিপিআর মানে কন্টিনিউ ছিল। হ্যাঁ, তাও এখানে আনার পর কি সিচুয়েশন হলো, মানে যখন এখানে আসার পরে মানে ভিতরে ইমার্জেন্সিতে ভর্তি দেওয়ার পরে আমাদের হচ্ছে কোড ব্লু ডাকা হলো, সব ডক্টর ডাকা হলো, মানে তাৎক্ষণিক ভাবে সব রেডি, মানে মুহূর্তের মধ্যে সবকিছু রেডি হয়ে গেছে। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট শুরু হয়ে গেলো। তারপরে তো ভিতরে আর আমি যাইতে পারিনি, কারণ স্যারেরা ছিল ওখানে, ট্রিটমেন্ট চলছিল। এই পর্যন্ত আর কি আমি এটুকু করতে পারছি। যাক, সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য সুস্থ হয়ে আসে, আল্লাহর রহমত, সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ রব্বানী ভাই, আপনি অনেক ভালো থাকবেন। ভালো কাজ যখন মানুষ করে সেটার পেমেন্ট উপরওয়ালা দেয়। হ্যাঁ, অবশ্যই নিশ্চয়ই সেটা পেমেন্ট আপনি পাবেন। আমাদের একজন প্রিয় মানুষের জীবন বাঁচানোর জন্য আপনি তাৎক্ষণিক যে ডিসিশনটা নিয়েছেন, এমনও হতে পারতো যে অনেকেই তো রিস্ক বুঝে সিদ্ধান্তগুলো নেয় না, আপনি সেটা নিতে পেরেছেন ওই সময়। আমার এইটুকু মনে হয়েছিল যে আমি 10 মিনিট সময়টা ওনার জন্য ধার্য না, আমি দিতে পারবো না, কারণ ওখানে আরো ডক্টররা ছিল, বা ওই হেলিপ্যাডে যে আসছে ওখানেও হয়তো বা ডক্টর ছিল, বা আরো আমাদের যে স্যার বড় বড় স্যাররা ছিল, সবাই দেখার জন্য আসছে। আমি তো ভাবছি যে ওদের সাথে কথা বলার সাথে আমাকে ইম্পর্টেন্ট, এনাকে হসপিটাল নিতে হবে। সবাই তো তাক লাগিয়ে আছে, কেন আমাদের হেলিপ্যাডে না দিয়ে কেন নিয়ে গেল অ্যাম্বুলেন্সটা? কিন্তু আপনি কারো পারমিশন ছাড়াই করেছেন? হ্যাঁ, আমরা কারো পারমিশন নেই ওখানে, আমি মনেও করি না যে কারো পারমিশন লাগবে। আপনাকে বাঁচাতে হবে, আমাকে বাঁচাতে হবে। আমার হচ্ছে এটাই একটা ইয়া ছিল যে না, যেহেতু উনি মানে না ফেরার দেশের মতো হয়ে গেছে, মানে আমরা তো বুঝতে পারি একটা লোক অসুস্থ হলে তার শরীরের কন্ডিশন দেখলেও বোঝা যায়, কারণ এগুলো হচ্ছে এই সিপিআর দেওয়া বা হাবিজাবি এগুলো আমাদের এখানে ট্রেনিং হয়, আমাদের হসপিটালেও শেখানো হয়, বা পালস দেখা বা প্রাথমিক ট্রিটমেন্ট আসলে যেটা আমাদের প্রয়োজন সেটা হসপিটাল আমাদের দিছে, আমরা ওটা শিখছি, বা আমিও দেখে বুঝতে পারছি যে আসলে ভাই খারাপ অবস্থায় চলে গেছে। এখন ওই হেলিকপ্টারে দেওয়া পর্যন্ত আমি ওয়েট করতে পারি নাই। যদি দিতাম, আল্লাহ না করুক, হয়তো বা অন্য কিছু হয়ে যেতে পারতো, কিন্তু ওই সময়টা তার জন্যও ছিল না, যতটুকু সময় তা সে দিতে পারবে এমনটা ছিল না, তার অবস্থা এতই গুরুতর খারাপ ছিল। থ্যাংক ইউ সো মাচ, ভাই ভালো থাকবেন, অনেক শুভকামনা পরিবারের জন্য, ভালো থাকবেন।